হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। তার আগে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, আমাদের ফিজিক্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, লুসেন্ট ফিজিক্স, এবং কেমিস্ট্রির এর আগের 9টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সার্চ করবে @কোভিরুল স্টাডি, মাঝে কোনো স্পেস দেবে না। ওখান থেকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলের লোগো দেখতে পাবে এবং ওখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারবে। তো আজকে কেমিস্ট্রির চ্যাপ্টার কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস এটা নিয়ে আলোচনা করছি। তো দেখে নেওয়া যাক, এই চ্যাপ্টারে মূলত কার্বন নিয়ে আলোচনা করা হয়েছে এবং কার্বনের বিভিন্ন প্রপার্টি, কার্বনের বিভিন্ন অ্যালোট্রপ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো দেখো কার্বন কি, দেখো কার্বন হচ্ছে একটা অধাতু হ্যাভিং অ্যাটমিক নাম্বার 6। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, মানে পারমাণবিক সংখ্যা 6, মাস নাম্বার হচ্ছে ভর সংখ্যা 12। ইট প্লেসড গ্রুপ 4A, গ্রুপ 4A বা গ্রুপ এটা 14 বলতে পারি আমরা, যে বর্তমানের আধুনিক পর্যায় সারণী সেটা গ্রুপ 14 নম্বরে অবস্থিত কার্বন ইন পিরিয়ডিক টেবিল। ভ্যালেন্সি অফ কার্বন, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে বা যোজ্যতা 4। তো ফ্রেন্ডস গ্রুপ 14 সম্পর্কে একটু বলে নিই। গ্রুপ 14তে কী কী পাই আমরা? গ্রুপ 14তে পাই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, আর একটা হচ্ছে লেড, পিবি মানে লেড। তো ফ্রেন্ডস এখান থেকে মনে রাখবে, এখানে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এদের হচ্ছে অর্ধপরিবাহী, এদের বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। কার্বন গ্রুপটা বলে দিলাম। তো ফ্রেন্ডস এবার দেখো অ্যালোট্রপি। অ্যালোট্রপি ব্যাপারটা কি একটু বোঝা যাক। দ্য সাবস্টেন্স হুইচ হ্যাভ সেম কেমিক্যাল প্রপার্টি বা ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ আর কল্ড অ্যালোট্রপস। তাহলে অ্যালোট্রপস কাকে বলে? যাদের কেমিক্যাল প্রপার্টিটা সেম কিন্তু ফিজিক্যাল বা ভৌত অবস্থাটা আলাদা, তাদের বলা হয় অ্যালোট্রপ। অ্যান্ড দিস প্রপার্টি ইজ কল্ড অ্যালোট্রপি, আর এই ধর্মটাকেই বলা হয় অ্যালোট্রপি। তাহলে আমরা অ্যালোট্রপি কাকে বলে আর অ্যালোট্রপিস কাকে বলে বুঝতে পারলাম। দেখো অ্যালোট্রপিস অফ কার্বন, কার্বনের বিভিন্ন অ্যালোট্রপিস দেখে নেওয়া যাক। যেমন হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, চারকোল। কারণ কি? কারণ ডায়মন্ড বলো, গ্রাফাইট বলো, চারকোলই বলো, এদের সবই এরা কার্বন দ্বারা যুক্ত। এদের কেমিক্যাল প্রপার্টিগুলো এক, কিন্তু এদের ফিজিক্যাল বা বাইরের দিক থেকে দেখলে এদের আলাদা মনে হয়, তাই এরা হচ্ছে পরস্পরের অ্যালোট্রপ। ডায়মন্ড, গ্রাফাইট, চারকোল এরা পরস্পরের অ্যালোট্রপ আমরা বলতে পারি। তো এবার দেখে নেওয়া যাক ডায়মন্ড সম্পর্কে কিছু। তো ডায়মন্ড কি? ইট ইজ দ্য পিউরেস্ট ফর্ম অফ কার্বন, কার্বনের সবথেকে শুদ্ধ রূপ হচ্ছে ডায়মন্ড। ইট ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল নন সাবস্টেন্স, এটা হচ্ছে একটা কঠিনতম প্রাকৃতিক পদার্থ রূপে জানা যায়। ইট ইজ দি ট্রান্সপারেন্ট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি 3.52, এটা ট্রান্সপারেন্ট এবং এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 3.52। ইট ইজ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। ফ্রেন্ডস এটা হচ্ছে মনে রাখবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে ডায়মন্ড হচ্ছে তড়িতের তাপ ও তড়িতের কুপরিবাহী, হীরা তাপ ও তড়িতের কুপরিবাহী। তো ফ্রেন্ডস এবার দেখো, এখানে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হচ্ছে, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ভেরি হাই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হচ্ছে 2.415। তো ফ্রেন্ডস তোমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ব্যাপারটা কি বুঝতে না পারো, তো আমার দেখো লাইট চ্যাপ্টার, ফিজিক্সের লাইট চ্যাপ্টারে, সেখানে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বলে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা সর্বোচ্চ ধরা হয়, খুব হাই ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.415 মতো, এবং সেখানে আরও কিছু পদার্থের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি বলে দিয়েছি, তোমরা ফিজিক্সের লাইট চ্যাপ্টারটা গিয়ে দেখে নিতে পারো যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না জেনে থাকো। তো এরপর দেখো ইট ইজ কেমিক্যালি ইনার্ট, এটা হচ্ছে কেমিক্যালিভাবে নিষ্ক্রিয়। অ্যান্ড অন হিটিং অ্যাবভ 1500 ডিগ্রি সেলসিয়াস, আমরা যদি 1500 ডিগ্রি সেলসিয়াসের বেশি এটাকে যদি উত্তপ্ত করি, তাহলে কী হবে? এটা ট্রান্সফার্ড ইন্টু গ্রাফাইট, তাহলে এটা গ্রাফাইটে পরিণত হবে ডায়মন্ডটা। তো এবার দেখো ইট ফর্ম টেট্রাহেড্রাল, এটা কেমন? ডায়মন্ড হচ্ছে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তো ফ্রেন্ডস টেট্রাহেড্রাল স্ট্রাকচার কি, এগুলো তোমরা ক্লাস 11-12 কেমিস্ট্রির বইয়ে পেয়ে যাবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এছাড়া তোমরা যদি এগুলো বুঝতে চাও ডিটেলসে, তো গুগলে সার্চ করতে পারো টেট্রাহেড্রাল স্ট্রাকচার নিয়ে। এটা হচ্ছে sp3 হাইড্রেশন। তো হাইড্রেশন সম্পর্কে আমি সংক্ষেপে বলেছি এর আগে, sp3 কেমন হয় এবং sp4 এগুলো কেমন হয়। ইট ফ্রম টেট্রাহেড্রাল ক্রিস্টালস অ্যান্ড হাইব্রিডেশন অফ কার্বন অ্যাটম ইজ sp3। তো মনে রাখবে কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp3। ইট হ্যাজ হাই মিলেটিং পয়েন্ট অ্যান্ড ডেন্সিটি। তো
ডায়মন্ডের মিলেটিং পয়েন্টও হাই এবং এর ঘনত্বও অনেক হাই। নেক্সট দেখো ব্ল্যাক ডায়মন্ডস কল্ড কার্বোনেডো বলা হয় ব্ল্যাক ডায়মন্ডকে, কন্টেইনস ট্রেস অফ গ্রাফাইট। তো এরপর দেখো গ্রাফাইট বা প্লাম্বাগো অর ব্ল্যাক লেড। তো গ্রাফাইটকে বলা হয় কালো সীসা বলা হয়, গ্রাফাইটকে কালো সীসা, এবং প্লাম্বাগো বলা হয়। দেখো গ্রাফাইট সম্পর্কে বলা হচ্ছে ইটস সফট গ্রেসি মানে হচ্ছে এখানে পিচ্ছিলকারক। আমরা যেমন পেন্সিলের শীষ হচ্ছে গ্রাফাইট। তো এটা তোমরা মনে রাখলে বুঝতে পারবে যে গ্রাফাইট কেমন হয়। ইটস সফট গ্রেসি ডার্ক গ্রেসি কালার্ড ধূসর বর্ণের ক্রিস্টালাইন সলিড। ইট ইজ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধরা হয় গ্রাফাইটকে। গ্রাফাইট হচ্ছে অধাতু হওয়া সত্ত্বেও তাপ ও তড়িতের একটা সুপরিবাহী গ্রাফাইট। কিন্তু এখনই পড়লাম, তো ফ্রেন্ডস বুঝতে পারলাম যে গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। এবার দেখো ইট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি 2.3। গ্রাফাইটের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বা আপেক্ষিক অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 2.3। তো এবার দেখো দ্য হাইব্রিডেশন অফ কার্বন ইন গ্রাফাইট হচ্ছে sp2। এখানে গ্রাফাইটের হচ্ছে sp2 আর ডায়মন্ডের কত পড়লাম, ডায়মন্ডের পড়লাম হাইব্রিডেশন sp3 অ্যান্ড ইট হ্যাজ হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার। এটা হচ্ছে হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার। তো এগুলো ফ্রেন্ডস তোমরা যদি বুঝতে চাও তো নিচে কমেন্ট করবে, আলাদা করে ভিডিও বানাতে হবে হেক্সাগোনাল স্ট্রাকচার কেমন হয়, টেট্রাহেড্রাল কেমন হয়, ঠিক আছে। দেখো ইট ইজ কেমিক্যালি মোর রিয়াক্টিভ দ্যান ডায়মন্ডের থেকে এটা কেমিক্যালি বেশি সক্রিয়। ইটস লেয়ার স্ট্রাকচার ইজ হেল্ড বাই উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স। তো এটার মধ্যে যে স্ট্রাকচারগুলো হয় সেটা দুর্বল ভ্যান্ডারওয়ালস ফোর্সের সঙ্গে যুক্ত থাকে। তো ফ্রেন্ডস এবার 7 নম্বর পয়েন্ট যেটা গ্রাফাইটের ইউজ সম্পর্কে বলা হয়েছে। দেখো গ্রাফাইট ইজ ইউজড ইন মেকিং ফর লাইনিং অ্যান্ড মেকিং ইলেকট্রোডের তৈরি করতে ব্যবহার করা হয় অফ ইলেকট্রিক ফার্নেসেস, ইন মেকিং রিফ্র্যাক্টরি ক্রুসিবেলস, ইন মেকিং লেড পেন্সিল, তারপর অ্যাজ এ মডারেটর ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো ফ্রেন্ডস এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে মডারেটর হিসাবেও গ্রাফাইট ব্যবহার করা হয়। মডারেটর হিসাবে আমরা কি জানতাম, আমরা জানি যে নিউক্লিয়ার মডারেটর হিসাবে ভারী জল বা ডিউটোরিয়াম অক্সাইড D2O ব্যবহার করা হয়। কিন্তু ফ্রেন্ডস তার সাথে এটা মনে রাখবে যে গ্রাফাইটও মডারেটর হিসাবে ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট এটা। তো এবার দেখো লুব্রিকেন্ট ইন মেশিনারি অ্যাজ এ রিডিউসিং এজেন্ট ইন স্টিল ম্যানুফ্যাকচারিং। তো এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রেন্ডস এখানে দেখো লুব্রিকেন্ট এটাও ইম্পর্টেন্ট, গ্রাফাইট লুব্রিকেন্ট রূপে মেশিনারিতে ব্যবহার করা হয়। তো গ্রাফাইটের ইউজটা ফ্রেন্ডস প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে মনে রাখবে, গ্রাফাইট কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরপর দেখো ফর্মস অফ অ্যামারফাস কার্বন অবটেইনড বাই ডিস্ট্রাকটিভ ডাস্টিলেশন। তো এখানে অ্যামারফাস মানে হচ্ছে অনিয়তকার কিছু কার্বন যেগুলো আমরা ডিস্ট্রাকটিভ ডাস্টিলেশন থেকে পাই। কী কী দেখো, যেমন উড চারকোল কোথা থেকে পাই, অবটেইন ফ্রম উড থেকে পাই। সুগার চারকোল পাই আমরা কেন সুগার থেকে। বোন অর অ্যানিমেল চারকোল পাই অ্যানিমেল বোন থেকে। কোক চারকোল পাই অবটেইন ফ্রম কোল থেকে। তো এরপর নেক্সট আছে আমাদের হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনটা কি দেখো, হাইড্রোকার্বন কম্পাউন্ড অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর কল্ড হাইড্রোকার্বন, যার মধ্যে যে ফ্রেন্ডস যেটা সহজভাবে মনে রাখবে হাইড্রোকার্বন যেখানে হাইড্রোজেন আর কার্বন থাকলে সেটাকে আমরা বলবো এক কথায় হাইড্রোকার্বন। কম্পাউন্ড অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর কল্ড হাইড্রোকার্বন। দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি ইন হুইচ উই স্টাডি অ্যাবাউট হাইড্রোকার্বন অ্যান্ড ডেরিভেটিভস অফ হাইড্রোকার্বন ইজ নোন অ্যাজ অর্গানিক কেমিস্ট্রি। তো ফ্রেন্ডস এখানে দেখো, তো এখানে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে বলা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি কাকে বলি, যেখানে আমরা বিভিন্ন হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি। এবং দেখো হাইড্রোকার্বন অ্যান্ড ডেরিভেটিভ অফ হাইড্রোকার্বন, এগুলো নিয়ে যে বিজ্ঞানের যে কেমিস্ট্রি যে শাখায় আমরা আলোচনা করি, কেমিস্ট্রি সেই শাখাটাকে বলে থাকি আমরা অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি থেকে বুঝতে পারলে। তারপর নেক্সট যেটা আছে খুব ইম্পর্টেন্ট, যে প্রথম আবিষ্কৃত অর্গানিক কম্পাউন্ডের নাম কি ল্যাবরেটরিতে। ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি ওয়াজ ইউরিয়া। আর ইউরিয়ার সংকেতটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, NH2
CONH2, ঠিক আছে। ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, ইউরিয়ার সংকেতটা মনে রাখবে। আর এটা মনে রাখবে যে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড যেটা ল্যাবরেটরিতে আগে আবিষ্কার করা হয়েছিল সেটির নাম হচ্ছে ইউরিয়া। দ্য ন্যাচারাল সোর্স অফ হাইড্রোকার্বন ইজ পেট্রোলিয়াম, হাইড্রোকার্বনের ন্যাচারাল সোর্স হচ্ছে পেট্রোলিয়াম। এরপর দেখো নেক্সট হচ্ছে হাইড্রোকার্বন আর ক্লাসিফাইড অ্যাজ, বিভিন্ন হাইড্রোকার্বন যেগুলোকে কীভাবে ক্লাসিফাই করা হয়েছে, যেমন স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো ফ্রেন্ডস তোমরা এটাকে স্যাচুরেটেড যৌগ বলতে পারো, সম্পৃক্ত যৌগ বলতে পারো, অসম্পৃক্ত যৌগ বলতে পারো, এবং এটা অ্যারোমেটিক যৌগ বলতে পারো। তো এখন দেখে নেওয়া যাক স্যাচুরেটেড হাইড্রোকার্বন কী বা সম্পৃক্ত যৌগ কী। দেখো যেসব হচ্ছে সম্পৃক্ত যৌগ সেগুলোকেই বলবো যেগুলো সাধারণত কার্বনে একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে। কার্বন যেখানে একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে সেখানে আমরা বলবো তাকে বলবো সম্পৃক্ত যৌগ, সিঙ্গেল বন্ড হতে হবে। দেখো দ্য হাইড্রোকার্বন ইন হুইচ কার্বন অ্যাটম আর সিঙ্গেললি বন্ডেড আর কল্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন। কার্বন অ্যাটমগুলো কী হতে হবে, সিঙ্গেল বন্ড হতে হবে। মনে করো আরেকটা কার্বন অ্যাটমের সাথে সিঙ্গেল বন্ড করলো, কখনোই ডবল বন্ড করা যাবে না। তো এই সিঙ্গেল বন্ড ধরা হলেই সেটা হবে স্যাচুরেটেড বা সম্পৃক্ত যৌগ। স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর অলসো কল্ড অ্যালকেন অর প্যারাফিন। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমরা কী বলবো, অ্যালকেন বলবো। তো ফ্রেন্ডস এখান থেকে আমি বলে দিই তিনটে নাম মনে রাখবে। অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড। এছাড়া অ্যালকিন যদি বলে, অ্যালকিন আর অ্যালকাইন হবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। শুধুমাত্র অ্যালকেনটাই হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো অ্যালকিন আর অ্যালকাইনটা আমি পরে আলোচনা করছি। এই অ্যালকেন মানেই হচ্ছে প্যারাফিন, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। অ্যালকেন আর রিলেটিভলি আনরিয়াক্টিভ আন্ডার অর্ডিনারি ল্যাবরেটরি কন্ডিশন। সো অ্যালকেনস আর অলসো কল্ড প্যারাফিনস। তো অ্যালকেনকে কী বলা হচ্ছে, প্যারাফিন বলা হচ্ছে। তার কারণ কি, বিকজ প্যারাফিন মিনস লিটিল রিয়াক্টিভ। তো আমরা কি বললাম যে তুলনামূলক কম রিয়াক্টিভ হচ্ছে অ্যালকেন মানেই কম রিয়াক্টিভ। তো এর জন্য তাকে প্যারাফিন বলা হয়। তো প্যারাফিনের মানেই হচ্ছে যে কোনো কিছু লিটিল রিয়াক্টিভ, তো সেটাকে বলা হয় প্যারাফিন। তার জন্য আমরা অ্যালকেনকে বলতে পারি প্যারাফিন। তো এবার দেখো জেনারেল ফর্মুলা অফ অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n+2। তো আমরা এখানে যদি সব থেকে সিম্পল ফর্ম বসাই CnH2n+2, এখানে যদি আমরা এনের জায়গায় 1 বসাই তাহলে কত হবে, C1H2.1+2 সমান CH4 হয়ে যাবে, যাকে আমরা বলবো মিথেন। মানে একটা কার্বন হলে মিথেন। এখানে যদি আমরা 2 বসাই, এখানে যদি 2 বসাই 2 হয়ে যাবে, এখানে 2 দুগুণে 4 আর 2 6 হয়ে যাবে, মানে C2H6 যদি হয় সেটাকে আমরা বলবো ইথেন। এবার যদি আমরা 3 বসাই এখানে CnH2n+2, এখানে যদি আমরা 3 বসাই C3H কত হবে, এখানে 3 দুগুণে 6 আর 2 8, C3H8, এটাকে আমরা বলবো প্রোপেন। তো এগুলো কী করে হচ্ছে ফ্রেন্ডস, মনে রাখবে এটা কার্বনের ওপর ভিত্তি করে হয়। কার্বন যদি একটা থাকে, কার্বন একটা হলে তাকে বলা হবে মিথ বলা হবে একটাই। দুটো থাকলে কার্বন যদি দুটো থাকে সেখানে হবে ইথ। 3টে থাকলে প্রোপ, 4টে বিউট, 5টিতে পেন্ট, 6টিতে হেক্ট, এইভাবে ফ্রেন্ডস 10 অবধি হয়ে থাকে, তারও অনেক বেশি হয়ে থাকে, বাড়ানো যাবে। সেটা কার্বনের ওপর নাম্বারিং করে এই নামগুলো করা হয়। তো এই ফ্রেন্ডস এই নামকরণগুলো শিখতে গেলে তোমাদের এগুলোকে বলা হয় ইউপ্যাক নামকরণ। তো ফ্রেন্ডস ইউপ্যাক নামকরণ বিষয় তোমাদের শিখতে হবে। তো সেগুলো ফ্রেন্ডস এত ডিটেলস দরকার নেই, তোমরা এখানে মিথেন আর ইথেনের মধ্যেই পেয়ে যাবে। তো দেখো মিথেনের সংকেত বললাম CH4। আর ফ্রেন্ডস আরেকটা কথা বলছি, সবসময় মনে রাখবে যে কার্বনের হাত সবসময় 4টি হবে, অর্থাৎ কার্বন যেখানেই থাকুক তাকে সবসময় 4টে বন্ধন পূর্ণ করতে হবে। দেখো প্রথমে দেখো 4টে আছে কার্বন, তুমি যেখানেই দেখো যে কোনো কার্বন দেখে নাও, ধরো এই কার্বনটাকে দেখবো, দেখো 4টি হাত পাবেই ঠিক, এদিকে একটা, এদিকে 2, 3, 4টে, যেখান থেকে খুশি তুমি কার্বন দেখবে, কার্বনকে সবসময় 4টে বন্ধন পূর্ণ করতেই হবে। কোনো জায়গায় যদি কার্বন যদি এরকম থাকে একটাই 3টে বন্ধন থাকলো, অপর দিকে একটা বন্ধন, কার্বনকে যে করেই হোক 4টি বন্ধন কিন্তু ফ্রেন্ডস পূর্ণ করতেই হবে। তো এবার দেখো মিথেন আর ইথেন দেখে নিলে, এবার দেখো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা কি,
দ্য হাইড্রোকার্বন ইন হুইচ কার্বন অ্যাটম আর এইদার ডবললি অর ট্রিপললি বন্ডেড, এখানে হতে পারে ডবললি হতে পারে বা ট্রিপললি বন্ড দ্বারা যুক্ত হতে পারে, সেটাকে আমরা বলে থাকি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ডবললি বন্ডেড কার্বন অ্যাটম হাইড্রোকার্বন আর কল্ড অ্যালকিন। তো অ্যালকিন হচ্ছে যাদের যেখানে ডবল বন্ড থাকবে সেটাকে বলা হবে অ্যালকিন। তো অ্যালকিনের ফর্মুলা হচ্ছে CnH2n। যেমন আমরা এক নিই যদি CH2n, তো এখানে একটি হবে কি হবে মিথিন হবে, CH2 হলে মিথিন হবে। যদি আমি দুটো নিই এখানে C2H4 হয়ে যাবে। তো এটাকে আমরা কি বলবো ইথিন। তিনটে নিলে ঠিক একইভাবে হয়ে যাবে C3H6। এটা হচ্ছে প্রোপিন। আর যদি ওই অ্যালকেনের ফর্মুলা হতো তাহলে হতো প্রোপেন, কিন্তু এখানে হবে প্রোপিন। ঠিক আছে, তো দেখো এখানে ডবল বন্ড হতে পারে, এখানে ইন থাকলে মানে ডবল বন্ড। দেখো কার্বনের সাথে কটা বন্ড আছে, ডবল বন্ড, দুটো কার্বন ডবল বন্ডে যুক্ত, দুটো কার্বন এখানে ডবল বন্ডে যুক্ত, এটা হচ্ছে প্রোপিন হলো। তো ফ্রেন্ডস দেখো সব জায়গাতে কার্বনের হাত 4টি আছে, তোমরা দেখে নিতে পারো। যদি এই কার্বনের কথা বিবেচনা করি, 1 2 3 4, ঠিক আছে। অন্যরকমভাবে প্রতিটা কার্বনই দেখো 4টে করে পূর্ণ আছে, তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক এরপরে। তো এরপরে হচ্ছে ইথিন বা ইথিলিন ইজ ইউজড ফর ন্যাচারাল রিপেইনিং অফ ফ্রুটস। তো ইথিলিন কী কাজে লাগে, ফল পাকাতে সাহায্য করে ন্যাচারালভাবে। এবার দেখো ট্রিপলি বন্ডেড কার্বন অ্যাটম কন্টেইনিং হাইড্রোকার্বন আর কল্ড অ্যালকাইন। যেখানে 3টে বন্ধন থাকবে সেটাকে আমরা বলে থাকি অ্যালকাইন। দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকাইন হচ্ছে, অ্যালকাইনের জেনারেল ফর্মুলা কি, CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা। তো অ্যালকাইনের ফর্মুলা তোমরা এখানে বসিয়ে নিতে পারো। এখানে যদি হবে C1 যদি বসাই তাহলে 2 - 2 হয়ে যাবে, অর্থাৎ এখানে H থাকছে না, তো একটাতে হবে না। তাই আমি যদি ইথিলিন করতে চাই, ইথাইন বা অ্যাসিটিলিন যদি করতে চাই, তাহলে এখানে দুটো নেব, C2 × 4 আর 2, তার মানে C2H2 যদি হয় তো এটাকে আমরা বলবো ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইনকে বলা হয় অ্যাসিটিলিন। দ্য মলিকুলার ফর্মুলা অফ ইথাইন ইজ C2H2 অ্যান্ড ইটস অ্যাসিটিলিন। C2H2 মানেই বললাম অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিন কী কাজে ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল রিপেইনিং অফ ফ্রুট, এটা কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে অ্যাসিটিলিন। তো এরপর দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক মানে হচ্ছে বিভিন্ন সুগন্ধি যেসব দ্রব্য পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দ্বারা তৈরি হয়। যেসব পারফিউম বলো বা সেন্ট বলো, সবই তৈরি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন দ্বারা। দিজ আর হোমোসাইক্লিক কম্পাউন্ড। এগুলো হচ্ছে হোমোসাইক্লিক কম্পাউন্ড হুইচ কন্টেইন অ্যাট লিস্ট 1 বেনজিন রিং, যেখানে একটা বেনজিন রিং থাকবেই। বেনজিন রিং কেমন হয় দেখিয়ে দিচ্ছি। বেনজিনের হচ্ছে 6টা প্রান্ত থাকবে, ঠিক এরকম বেনজিন রিং, 3টে 4টে 5টা 6টা বাহু থাকবে। এটা হচ্ছে বেনজিন রিং, মাঝে একটা এরকম থাকবে গোল, এটা হচ্ছে বেনজিন রিং। বেনজিনের পরে ভূমিকা ব্যাপক। তো এখানে একটা বেনজিন রিং থাকতে হবে, অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে একটা বেনজিন রিং থাকতেই হবে। ইন হুইচ কার্বন অ্যাটম আর লিঙ্কড টু ওয়ান অ্যানাদার বাই অল্টারনেট সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ড, এবং এটা বিভিন্নভাবে সিঙ্গেল ও ডবল বন্ডের সাথে অল্টারনেট করে যুক্ত থাকে। ইন গ্রিক, দেখো গ্রিক ভাষায় অ্যারোমা স্ট্যান্ড ফর সুইট স্মেল। অ্যারোমা শব্দের অর্থ কি, সুন্দর সুগন্ধি, তাই তো, মিষ্টি সুগন্ধ। কম্পাউন্ডস ইন দিস ক্লাসিফিকেশন হ্যাভ প্লিজেন্ট স্মেল, একটা খুব মনোমুগ্ধকর বা মনোরম স্মেল বলতে পারি আমরা। হেন্স দে আর কল্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এটাকে আমরা বলে থাকি অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে বিভিন্ন সুগন্ধি হবে। তো নিচে কিছু অ্যারোমেটিক কম্পাউন্ডের উদাহরণ দেওয়া আছে, যেমন বেনজিন মানে C6H6 বেনজিন দেওয়া আছে, ন্যাপথলিন দেওয়া আছে, অ্যানথ্রাসেন দেওয়া আছে। তো তোমরা দেখে নিতে পারো এগুলো। ধরো বেনজিনের মাথায় যদি OH যুক্ত করি সেটা হয়ে যাবে ফেনল, এরকম OH যুক্ত হলে ফেনল। এগুলোর পরে ব্যাপক আলোচনা আছে, এটা হচ্ছে ফেনল বলা হয়। তো এরপর দেখো আইসোমেরিজম। তো ফ্রেন্ডস এবার দেখে নাও আইসোমেরিজম কি, দেখো
টু আর মোর কম্পাউন্ড হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি, যাদের মলিকুলার ফর্মুলাটা একই থাকবে কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক যে ধর্ম সেটা ভিন্ন হবে, সেই সব প্রপার্টিকে আমরা ফেনোমেনাকে বলে থাকি আইসোমেরিজম। তো আইসোমেরিজম কি বললাম আরেকবার বলছি, দুই বা তার বেশি যৌগর যদি মলিকুলার ফর্মুলা যদি একই থাকে কিন্তু যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হয় তাদের বলা হয় আইসোমেরিজম। তো এরপর দেখো পেট্রোলিয়াম। দি টার্ম পেট্রোলিয়াম ল্যাটিন পেট্রা রক এবং ওলিয়াম মানে হচ্ছে অয়েল। পেট্রোলিয়াম মানে হচ্ছে পেট্রো শব্দের অর্থ রক আর অলিয়াম শব্দের অর্থ অয়েল, এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। ইজ অ্যাপ্লাইড টু ডার্ক কালার অয়েলি লিকুইড উইথ অফেন্সিভ অর্ডার ফাউন্ড অ্যাট ভ্যারিয়াস ডেপথস ইন ম্যানি রিজিয়ন বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ। ইট ইজ অলসো কল্ড রক অয়েল, মিনারেল অয়েল অর ক্রুড অয়েল। তো পেট্রোলিয়াম ব্যাপারটা কী বলছে দেখো, যে পৃথিবীর বিভিন্ন তলদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে তেলটা আমরা পেয়ে থাকি, ভ্যারিয়াস ডেপথস ইন ম্যানি রিজিয়ন বিলো দ্য সারফেস অফ আর্থ, আর্থের নিজস্ব সারফেসে যে ডেপথে যেসব থেকে তেল পেয়ে থাকি সেগুলোকে আমরা বলে থাকি পেট্রোলিয়াম, সেটা রক অয়েল বা মিনারেল অয়েল অথবা ক্রুড অয়েল আমরা বলে থাকি। তারপর দেখো এ কমপ্লিট লিস্ট অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট, অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন, বয়লিং রেঞ্জ অ্যান্ড দেয়ার ইউজেস ইজ গিভেন অ্যাহেড। তো নিচে একটা ছক দেওয়া আছে, তো দেখে নেওয়া যাক সেই ছকটা সম্পর্কে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পদার্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ফ্রেন্ডস এখান থেকে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট বলে মনে হয়, তোমরা এখান থেকে পেট্রোলিয়াম ইথার আর পেট্রোল আর গ্যাসোলিন এগুলোর তোমরা বয়েলিংয়ের যে রেঞ্জটা ফ্রেন্ড খুব ইম্পর্ট্যান্ট। এই পেট্রোলিয়াম ইথার এবং পেট্রোল আর গ্যাসোলিনের বয়েলিং রেঞ্জটা তোমরা মনে রাখবে খুব ভালোভাবে। এছাড়া তোমরা চাইলে ছকটা দেখে নিতে পারো। তো এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড মনে রাখতে হবে, পেট্রোলিয়াম ইথার এবং পেট্রোল আর গ্যাসোলিনের। এছাড়া তোমরা কেরোসিনের যেসব যে কার্বন আছে তার কার্বন কত থেকে কত আছে, কেরোসিনের বিস্তৃতি, এগুলো তোমরা মনে রাখতে পারো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব পলিমারাইজেশন নিয়ে। তো পলিমারাইজেশন ব্যাপারটা কি, দ্য সিম্পল মলিকুল হুইচ কম্বাইন টু ফর্ম এ ম্যাক্রো মলিকুল ইজ কল্ড পলিমার। তো পলিমার হচ্ছে বিভিন্ন সিম্পল মলিকুল থেকে, মনে করো একটা সরল যৌগ থেকে বিভিন্ন সংখ্যা জটিল যৌগ যে তৈরি হওয়ার যে ঘটনা, যে সরল যৌগ যুক্ত হয়ে কম্বাইন করে একটা অনেক বড় যে মলিকুল সৃষ্টি করছে, তখন তাকে আমরা বলবো পলিমার। তো পলিমার মানে কি, যে বিভিন্ন ছোটো ছোটো সরল যৌগ থেকে বহু সংখ্যা একটা একত্রিত হয়ে বলতে পারি একটা জটিল যৌগ গঠন করছে, তখন তাকে আমরা বলে থাকি পলিমার। ছোটো ছোটো মলিকুল বা সাধারণ মলিকুল যুক্ত হয়ে, দ্য প্রসেস বাই হুইচ দ্য সিম্পল মলিকুল মোনোমার আর কনভার্টেড পলিমার ইজ কল্ড পলিমারাইজেশন। তো এই যে প্রসেস থেকে পলিমার তৈরি হচ্ছে, তো এটাকে আমরা যে প্রক্রিয়ায় হচ্ছে এটাকে আমরা বলে থাকবো পলিমার। তো ফ্রেন্ডস এখানে মনোমার কি আছে দেখো, মনোমার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে হচ্ছে ইথিন দেওয়া আছে, ইথিন থেকে কী তৈরি হচ্ছে, পলিইথিন বা পলিথিন আমরা বলতে পারি। ইথিন থেকে এখানে পলিইথিন বা পলিথিন বলতে পারি, পলিথিন তৈরি হয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি ইথিনের একটা পলিমারের নাম হলো পলিথিন। কিন্তু পলিথিনের যদি বলা হয় ইথিন কী হয়, তো পলিথিনের ইথিন হবে মনোমার। তো উপরেরটা যেন পলিথিন থেকে ইথিন বললে এটা হবে মনোমার, আর নিচেরটা হবে পলিমার। ইথিন থেকে পলিথিন বললে পলিমার, আর পলিথিন থেকে ইথিন বললে মনোমার হবে এটা। তো আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কোনো কিছু তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় নিচে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর দেখো ন্যাচারাল অকারিং পলিমার আর প্রোটিন, এগুলো আমরা প্রাকৃতিকভাবেই পেয়ে থাকি। কোন কোন পলিমারে দেখো, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, সেলুলোজ, স্টার্চ, এগুলি প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি এই পলিমারগুলোকে। তো এগুলো হচ্ছে কয়েকটি প্রাকৃতিক পলিমারের নাম, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, সেলুলোজ, স্টার্চ। তো এবার আমরা আলোচনা করব প্লাস্টিক নিয়ে। তো দেখো প্লাস্টিক কী জিনিস, প্লাস্টিক হচ্ছে দুই ধরনের হয়। প্লাস্টিক কেমন ব্যাপারটা বলে দিচ্ছি, প্লাস্টিক দুই ধরনের হয়, একটা ওকে বলা হয় থার্মোপ্লাস্টিক আর একটাকে বলা হয় থার্মোসেটিং প্লাস্টিক। তো থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক ব্যাপারটা কি দেখো, খুবই সহজ এগুলো। থার্মোপ্লাস্টিক হচ্ছে সেই সমস্ত প্লাস্টিক যাকে ধরো যখন আমরা হিট করলাম
সেটা গলে গেল, আবার ঠান্ডা করে দিলাম, হিট সরিয়ে নিলাম, সেটা আবার তার আগের অবস্থায় শক্ত হয়ে গেল। হিট করলে গলে গেল, আবার সেটা পুনরায় তার আগের পরিস্থিতি রিগেইন করে নিচ্ছে। এই ধরনের প্লাস্টিক আমরা বলবো থার্মোপ্লাস্টিক। যেমন কি দিজ আর দ্য পলিমার হুইচ ক্যান বি ইজিলি সফটেন্ডেড রিপিটেডলি হোয়েন হিটেড অ্যান্ড হার্ড-এন্ডেড হোয়েন কোল্ড উইথ লিটল চেঞ্জ ইন দেয়ার প্রপার্টিজ। যদি খুব সামান্য চেঞ্জ হয়, মানে তাদের প্রপার্টি খুব সামান্য চেঞ্জ করে সেটা গরম করলাম, আমি যদি রিপিটেডলি বারবার করতে পারি, সেটা গরম করলাম সফট হয়ে গেল, আবার যদি সেটাকে ঠান্ডা করে দিলাম, কুল করে দিলাম, সেটা হার্ড-এন্ডেড হয়ে গেল। এই ধরনের পলিমারকে বলে থাকি আমরা, এই ধরনের পলিমারকে বলে থাকি থার্মোপ্লাস্টিক। এটা হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ। এই ধরনের প্লাস্টিকের নাম থার্মোপ্লাস্টিক। যেমন কি পলিইথিলিন বা যাকে বলে থাকি পলিথিন, তারপর হচ্ছে পলিস্টাইরিন, তারপর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড যাকে বলা হয় পিভিসি। পরীক্ষায় ফ্রেন্ডস প্রায় আসে যে পিভিসির পুরো নাম কি, তো পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এছাড়া হচ্ছে টেফলন। এগুলো হচ্ছে সবই থার্মোপ্লাস্টিকের উদাহরণ। তো ফ্রেন্ডস এবার আমরা দেখব থার্মোসেটিং প্লাস্টিক। তো থার্মোসেটিং প্লাস্টিকটা কি দেখে নেওয়া যাক। দিজ আর দি পলিমার হুইচ আন্ডারগো পার্মানেন্ট চেঞ্জ অন হিটিং, যেটা হিটিং বা তাপ দেওয়ার ক্ষেত্রে কী হয়ে যাবে, পার্মানেন্টভাবে চেঞ্জ হয়ে যাবে। অন হিটিং দে আন্ডারগো এক্সটেন্সিভ ক্রস লিঙ্কিং ইন molds and become hard and infusible, therefore they cannot be reused। সেটা কী হবে, তারা ক্যান নট বি রিউজড করা যাবে। তো ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা উদাহরণটা ভালোভাবে বুঝতে পারবে। মনে করবে আমাদের বাড়িতে যে সুইচগুলো থাকে, বিভিন্ন ফ্যানের সুইচ বা পাখার যে বাল্বের সুইচ, বাড়িতে যে সুইচগুলো থাকে, সেই সুইচগুলোর কথা মনে করো। সেই সুইচগুলো যদি তোমরা দেখবে আগুন ধরিয়ে দাও, সেটা একবারে জ্বলতে থাকবে, সেটা গলবেও না, আবার ঠান্ডা করে দিলে ঠান্ডাও শক্ত হবে না, এরকম কোনো প্রপার্টি দেখাবে না। সেই সুইচটা কী হবে, একবারে জ্বলে পুড়ে যাবে, মানে সেটা পুনরায় আগের অবস্থায় ফেরত পাওয়া যাবে না। এটা কি হয়, এটা একবারই শেপটাকে তৈরি করে নিতে হয়, তারপরে করতে গেলে এটা জ্বলে যাবে। তো এই ধরনের যে প্লাস্টিকগুলো, এগুলোকে আমরা বলে থাকি থার্মোসেটিং প্লাস্টিক। আশা করছি বুঝতে পেরেছো। যেমন নাম হচ্ছে ব্যাকেলাইট, গ্লাইপটাল, টেরিলিন, এগুলো। তো ফ্রেন্ডস এখানে ব্যাকেলাইট কিছু দেওয়া আছে ব্যাকেলাইট সম্পর্কে। দেখো ফেনেল ফর্মালডিহাইড রেজিন। তো দেখে নেওয়া যাক ব্যাকলাইট কি। ব্যাকলাইট বা ফেনল ফর্মালডিহাইড রেজিন, তো এটা কি দেখো, ইট ইজ এ কন্ডেনসেশন পলিমার অ্যান্ড ইজ অবটেইন ফ্রম, এটা কোথা থেকে পাওয়া যায়, ফেনল অ্যান্ড ফর্মালডিহাইড ইন প্রেজেন্স অফ ইথার। ইথারের উপস্থিতিতে ফেনল এবং ফর্মালডিহাইড থেকে ব্যাকেলাইট পাওয়া যায়। অ্যান অ্যাসিড অর বেস ক্যাটালিস্ট, এটা অ্যাসিড অর বেসের ক্যাটালিস্ট জাতীয়। ইট ইজ ইউজড ফর মেকিং কম্পস, এটা কী কী কাজে ব্যবহার করা হয় তোমরা দেখো, কম্পস, ফাউন্টেন পেন, ফটোগ্রাফস, রেকর্ডস, ইলেকট্রিক্যাল গুডস, এগুলোতে সব ব্যাকলাইটে ব্যবহার করা হয়, মানে ব্যাকলাইট থেকে এগুলোকে আমরা তৈরি করতে পারি। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব রবার নিয়ে। তো রবার কি দেখে নেওয়া যাক। ইট ইজ এ পলিমার, রবার হচ্ছে একটা পলিমার হুইচ ইজ ক্যাপাবল ফর রিটার্নিং টু ইটস অরিজিনাল লেন্থ, শেপ অর সাইজ আফটার বিং স্ট্রেচড অর ডিফর্মড। তো এটা রবার হচ্ছে এমন একটা পদার্থ যেটাকে যদি আমরা কী করি, স্ট্রেচ করি, বিভিন্ন শেপের তার পরিবর্তন করি, স্ট্রেচ করে ছেড়ে দিই, সেটা আবার কী হবে, তার পুনরায় আকার ফিরে পেয়ে যাবে। দ্য রবার অবটেইন ফ্রম ন্যাচারাল সোর্স আর কল্ড ন্যাচারাল রবার, যেসব রবার আমরা ন্যাচারাল সোর্স থেকে পাই তাদের বলে থাকি ন্যাচারাল রবার। অ্যান্ড পলিমার প্রিপারেড ইন ল্যাবরেটরি, আর যেগুলোকে পলিমার দ্বারা ল্যাবরেটরিতে প্রিপারেড করি, হুইচ আর সিমিলার টু ন্যাচারাল রবার, যেটা অনেকটা ন্যাচারাল রবারের মতনই, আর নোন অ্যাজ সিনথেসিস রবার। তো ফ্রেন্ডস এখান থেকে সব থেকে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে সিনথেসিস রবার, মানে যেটা আমরা তৈরি করা হয় ল্যাবরেটরিতে, আর ন্যাচারাল রবার যেটা প্রাকৃতিক সোর্সে পাওয়া যায়। তো প্রাকৃতিক সোর্সে যে রবার পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক রবার, আর যেটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করি সেই ধরনের রবারকে বলে থাকি আমরা সিনথেসাইজ রবার। ঠিক আছে। তো এরপর তোমরা এখানে দেখতে পারো যে এখানে ন্যাচারাল রবারের একটা উদাহরণ দেওয়া আছে, আইসোপ্রিন দেওয়া আছে। আইসোপ্রিনকে পলিমারাইজেশন করে এই কম্পাউন্ডটা পেয়েছি, আর নিচে ওপরটা হচ্ছে আইসোপ্রিন হচ্ছে একটা ন্যাচারাল রবারের উদাহরণ,
আর নিচে দেখো ক্লোরোপ্রিন। ক্লোরোপ্রিন থেকে আমরা কি পাচ্ছি, ক্লোরোপ্রিন থেকে দেখো নিওপ্রিন তৈরি করেছি, পলিমারাইজেশন করে নিওপ্রিন তৈরি করেছি। তো ফ্রেন্ডস এখানে যে এই যে আইসোপ্রিন কেন হচ্ছে, এখানে নিওপ্রিন কেন হচ্ছে, এই ব্যাপারগুলো তোমরা বুঝতে গেলে তোমাদের ইউপ্যাক নামকরণ জানতে হবে। ইউপ্যাক, তো ইউপ্যাক নামকরণ তোমরা আলাদা করে বুঝতে হবে যদি এইসব কেন হচ্ছে কিংবা হচ্ছে ডিটেলসে এক বন্ধন দ্বিবন্ধন হলে কীভাবে নামকরণ করতে হয়, এগুলো সব তোমাদের ইউপ্যাক নামকরণ তোমরা ক্লাস 12-এর কেমিস্ট্রির চ্যাপ্টারই পেয়ে যাবে পুরো নামকরণ নিয়ের উপর ভিত্তি করে। তো সেগুলো তোমাদের জানতে হবে। তো এখন এতদূর তোমাদের না জানলেও চলবে। তো এরপর দেখো থাইকল। তো থাইকল কি বলা হচ্ছে, থাইকল ইজ মেড বাই পলিমারাইজেশন, এটা তো অফ ইথিলিন। তো ইথিলিনের পলিমারাইজেশন করে আমরা থাইকল পেয়ে থাকি। ইথিলিন ক্লোরাইড C2H2Cl2 মতো ইথিলিন ক্লোরাইড। ইথিলিন ক্লোরাইড আমরা কি পাই, থাইকল পেয়ে থাকি। ইথিলিন ক্লোরাইড থেকে থাইকল পেয়ে থাকি অ্যান্ড সোডিয়াম পলিসালফাইড থেকে থাইকল পেয়ে থাকি। তো ফ্রেন্ডস নিচে দেখো এখানে থাইকলের পুরো ডিটেলস দেওয়া আছে কীভাবে তৈরি হয়েছে পলিমারাইজেশন করে, এখান থেকে এভাবে পলিমারাইজেশন হয়ে থাইকল রাবার তৈরি হয়েছে। থাইকল রাবারের প্রসেসটা দেওয়া আছে, কোনটা এক বন্ধন কোনটা দ্বিবন্ধন। ইথিলিন ক্লোরাইড, তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পারো যে C2H4Cl2, তাই তো C2H4Cl2, আর এটা হচ্ছে সোডিয়াম পলিসালফাইড। পলি মানে বহু সংখ্যক, সোডিয়াম পলিসালফাইড। এটা হচ্ছে আবার ইথিলিন ক্লোরাইড। এগুলো থেকে পলিমারেশন সব যোগ করার ফলে, পলিমারেশন করার ফলে আমরা এখানে থাইকল রাবার পেলাম। এটা কি হচ্ছে, রিপিটিং ইউনিটিজ, বারবার কোনটা রিপিট হচ্ছে, নিচে যেটা দেওয়া আছে এটা বারবার রিপিটিং হচ্ছে। তো ফ্রেন্ডস পরীক্ষায় প্রশ্ন আছে থাইকলের মধ্যে কোনটি পাওয়া যায়। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখানে যে থাইকলের মধ্যে সালফার পাওয়া যায়। থাইকলের মধ্যে কোনটি থাকে, এরকম প্রশ্ন আছে যে থাইকলের মধ্যে কি পাওয়া যায়। তো ফ্রেন্ডস মনে রাখবে থাইকলের মধ্যে সালফার পাওয়া যায়। তো ফ্রেন্ডস এরপর দেখো থাইকল ইজ কেমিক্যালি রেজিস্ট্যান্ট পলিমার। ইট ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ হোস অ্যান্ড ট্যাঙ্ক লাইনিং, ইঞ্জিন, গ্যাসকেটস অ্যান্ড রকেট ফুয়েল, এগুলোতে থাইকল ব্যবহার করা হয়। থাইকলের ব্যবহারিতা তোমরা দেখবে থাইকল কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো এরপর দেখো ভলকানাইজেশন অফ রাবার। তো ভলকানাইজেশন রাবার কি, ভলকানাইজেশন রাবার আমি বলে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে সাধারণত যে আমাদের ন্যাচারাল সোর্স থেকে যেসব রাবার পাই, সেসব রাবারকে উত্তপ্ত করার ফলে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তার সাথে ভলকানাইজেশন করে সেই রাবারটাকে আরও স্ট্রং বানানো হয়, শক্ত বানানো হয়। সেই ধরনের রাবারকে আমরা বলে থাকি ভলকানাইজেশন অফ রাবার। যেমন দেখো ন্যাচারাল রাবার ইজ সফট অ্যান্ড স্টিকি অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু গিভ স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিসিটি ন্যাচারাল রাবার ইজ ভলকানাইজড। তো ন্যাচারাল রাবার ভলকানাইজ করা হয়। ভলকানাইজেশন ইজ এ প্রসেস অফ ট্রিটিং দ্য ন্যাচারাল রাবার উইথ সালফার অর সাম কম্পাউন্ড অফ সালফার আন্ডার হিট। তো ভলকানাইজড রাবার ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচার রাবার ব্যান্ডস, গ্লাভস, কার, টায়ার্স। তো ফ্রেন্ডস যেটা বললাম যে কীভাবে তৈরি হচ্ছে, রবার উইথ সালফার অর সাম, এই রবারের সাথে সালফার মেশানো হয় সাধারণত, এবং অন্যান্য আরও কিছু বিভিন্ন জটিল যৌগ মেশানোর ফলে সেই রবারটাকে ভলকানাইজড করে বিভিন্ন কিছু তৈরি করা হয়। যেমন তোমরা দেখতে পারো রবার ব্যান্ডস, গ্লাভস, কার, টায়ার, এগুলো তৈরি করা হয়। এগুলো সবই তৈরি করা হচ্ছে ভলকানাইজেশন অফ রাবারের সাহায্যে। তো নেক্সট আছে ফাইবার। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক ফাইবার কি। ফাইবার আর দ্য পলিমার হুইচ হ্যাভ কোয়াইট স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স সাচ অ্যাজ হাইড্রোজেন বন্ডিং। যেমন নাইলন হচ্ছে একটা ফাইবার। নাইলন, 6,6, ড্যাক্রন, ওরলন এটসেট্রা আর দ্য এক্সাম্পল অফ দিস টাইপ। এটা হচ্ছে ফাইবারের উদাহরণ। এরপর দেখো রেওয়ান কি, সিনথেটিক ফাইবার অবটেইন ফ্রম সেলুলোজ ইজ নোন অ্যাজ রেয়ান। তো ফ্রেন্ডস এটা হচ্ছে সিনথেটিক ফাইবার, মানে যেটা বানানো হয় ল্যাবরেটরিতে, এ ধরনের ফাইবার। অবটেইন ফ্রম সেলুলোজ ইজ নোন অ্যাজ রেয়ান, এবং যেটা সেলুলোজ থেকে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে রেওয়ান। তো ফ্রেন্ডস রেওয়ানটা খুব ইম্পর্টেন্ট, এটা সেলুলোজ থেকে অবটেইন করা হয়। রেওয়ানটা খুব মনে রাখবে ভালো করে। এবার দেখো টেফলন। দিস ইজ এ কমন নেম অফ পলিটেট্রাফ্লুরোইথিলিন। পলিটেট্রাফ্লুরোইথিলিনকে আমরা সহজে বলি টেফলন। পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন বলে থাকি। এবার দেখো গ্যাস হোল।
গ্যাসোল হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ গ্যাসোলিন অ্যান্ড ইথাইল অ্যালকোহল। তো গ্যাসোল হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং গ্যাসোলিনের একটা সংযোগ। তো ফ্রেন্ডস, এটাই ছিল কার্বন সম্পর্কে ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।